নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছোট গল্প নয়ন। তারপর গলির মধ্যে সরে গিয়ে মৃদু মৃদু হাতছানি দিয়ে ডাকল। কেন ডাকলো সেই জানে। বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল, তার তবু মানে হয়, কিন্তু সেই মুহূর্তেই ওই ছেলেটিকে দেখবে অসহায় বিহ্বল চোখে তাকিয়ে থাকতে তার কোনো মানেই হয় না। সারাক্ষণ বাড়িউলি মাসির খবরদারি লেগেই আছে। একটা বরের মিছিল চলে গেলেও বাইরে এসে দাঁড়ানো যাবে না, বাইরে বেরোলেই নাকি দাঁড়িয়ে থাকার মতো দেখাবে। তবে বেশ তো, একটু বেরিয়ে বেড়াতে দাও, তাও না, লোকে নাকি পিছু নেবে। পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান কিনে খাওয়া সে নাকি আরো খারাপ, লোকে চিনে ফেলবে, চিনে ফেললেই উপদ্রব। গরিব গেরস্ত পাড়ায় চাপাচুপি দিয়ে আছি, তাই থাকতে দে, এ তোর কদমতলা না। এসব নয়ন যে না বোঝে তা নয়, তবু দিন নেই রাত নেই সারাক্ষণ পর্দার মধ্যে বন্দী হয়ে থাকা অসহ্য লাগে। গেরস্ত অগেরস্ত কে না আজ বাইরে এসেছে। বাইরে চলা বলা থাকলেই বরং লোকে এক পরিবারের বৌঝি বলে ভাবত। পুরুষেরা বাইরে চাকরি বাকরি করে, কখন আসে কখন যায় ঠিক নেই। থাক, আদিক্ষেতায় কাজ নেই, শাসিয়ে ওঠে বাড়িউলি। এক পলক চাউনিতেই লোকে ধরে ফেলবে। যা বেরোবার বাড়িউলিই বেরোয়, তখনই খানিকটা যা ফাঁক পায় মেয়েরা। সন্ধ্যের মুখে তেমনি একটা ফাঁক পড়েছিল, আর চট করে বাইরে এসে দাঁড়িয়েছিল নয়ন। এই এমনি একটু গায়ে হাওয়া লাগাবার জন্যে, আশপাশ আকাশ বাতাসটা অনুভব করবার জন্যে। তখনই মুখোমুখি পড়ে গেল ছেলেটা। আধময়লা ঢেঙা, কেমন গেঁয়ো গেঁয়ো আনাড়ি চেহারা। বাসি শুকনো পুরনোর বাইরে এই একেবারে নতুন আনাজপাতি। হাঁ করে তাকিয়ে আছে, দেখো না, তাকিয়ে আছে তো নয়ন কেন চোখের ধমক মেরে সরে যায় না। কেমন ভয় পেয়েছে ছেলেটা, ক্লান্তিকর দ্বিধার মধ্যে পড়েছে। দুপা এগোচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, ঠিক করতে পারছে না। বাড়িটা মাঠ কোঠা তো বটে, কিন্তু পাড়াটা তো ছিমছাম নিঝুম। ওদিকে ধানের ক্ষেত, দূরে রেল স্টেশন, ছাড়া ছাড়া বাড়ি, পুকুর, গাছগাছালি। এমন পরিবেশে অমন কিছু হতে পারে নাকি? কিন্তু নাই যদি হবে, মেয়েটা বিরক্ত হয় না কেন? ঘুরছে আর ফিরছে, আবার দাঁড়াচ্ছে দীপক। না আর না, এই একবার, আরেকটি বার দেখেই চলে যাব। আরেকটি বার দেখবার জন্য তাকালো, আর চোখে চোখ পড়তেই চোখের কোণে হেসে উঠল নয়ন। দীপকের বুকের ভেতরটা কেঁপে উঠল। কে জানে এ হাসির মানে কি? ছেলেটা নিতান্ত বোকা, ভীরু, অনভিজ্ঞ। তখন নয়ন গলির মধ্যে সরে গেল, বাড়ির মধ্যে অদৃশ্য হয়ে গেল না, দাঁড়িয়ে রইল। এততেও যেন পরিষ্কার হয়নি সমস্ত। পা টানতে পারছে না দীপক, সাহস পাচ্ছে না। কিভাবে এগোতে হয়, কি বলতে হয়, কিছুই তার জানা নেই, কেউ শিখিয়েও দেয়নি। বা এমনি একটা কথা বলতে দোষ কি? কিন্তু ও যে সরে গেল। ও সরেছ তো তুমিও সরে পড়ো। সন্দেহজনকভাবে একই জায়গায় ঘোরাফেরা করলে লোকে কি ভাববে? মেয়েটা যাই হোক বা না হোক, লোকে বুঝবে তোমার মতিগতি। চেনাশোনা কেউ দেখে ফেলে আর দেখতে হবে না। তারপরে মেয়েটা মৃদু মৃদু হাত ছানিয়ে দিয়ে ডাকল। সম্মোহিতের মতো গলিতে ঢুকে পড়ল দীপক। আমাকে ডাকছ? এ কি প্রশ্ন? নয়ন মুচকে হাসল। আমি আমি ডাকতে যাব কেন? না, যেন মনে হলো। কেন, কাকে চাও? আর কে আছে তুমি ছাড়া? শূন্য চোখে এদিক ওদিক তাকালো দীপক। তাও তো ঠিক। তোমার ঘরে যাওয়া যায়? কেন যাবে না?
তুমি যাবে? এসো না। আর যন্ত্রণার মধ্যে না রেখে দীপককে নয়ন ঘরে নিয়ে এলো, এনেই দরজা বন্ধ করে দিল। বন্ধ ঘরে দীপকের ভয় করতে লাগলো। কি জানি কি হবে, কি জানি কি হবে। খাটের উপর বসলো দুজনে। দীপক বললে, তোমাকে আমায় টাকা দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে, টাকাই তো সমস্ত। কিন্তু আমার কাছে তো বেশি কিছু নেই। পলকে পাংশু হয়ে গেল দীপক। নেই তো ঘরে এলে কেন? তুমি ডাকলে। আমি কখন ডাকলাম? যদি কেউ ডাকেও তার মানে বিনি পয়সায় থাকবে? আচ্ছা, আমি চলে যাচ্ছি। তা হয় না। নয়ন সমূর্তি ধরল। টাকা দিয়ে যেতে হবে, ঘরে এলেই টাকা। বিশ্বাস করো, আমি পরে একদিন তোমায় দিয়ে যাব। বলো কত দিতে হবে? মূর্খের মতো নিরর্থক কাকুতি করল দীপক। সত্যি বলছি। ও আমি জানি না, তুমি ফাঁকি দিয়ে পালাবে। আমার নগদ চাই। আমার সঙ্গে একটা টাকা আর খুচরো কয়েকানা শুধু পয়সা আছে। পকেটে হাত ঢোকাবার দুর্বল চেষ্টা করলো দীপক। বললে, তুমি দেখো, এর বেশি কিছু নেই। তাহলে তোমার গায়ে শার্টটা খুলে দাও। শার্টটা? হ্যাঁ, যা পাওয়া যায়। সোনার বোতাম টোতাম তো কিছু নেই। না থাক, শার্টই সই। শার্টের আর কত দাম হবে? বাজে ছিটের একটা শার্ট। প্রায় কাঁদো কাঁদো হয়ে এলো দীপক। বললে, শোনো, বিশ্বাস করো, আমি কলেজের ছাত্র, মিথ্যে বলবো না। কাল তোমার টাকা শোধ করে দেবো। বলো কত দিতে হবে? কলেজে পড়ো বুঝি? হ্যাঁ, বিএ পড়ি। দেখতে তো মনে হয় স্কুলের ছাত্র, এক চিলতে। কিন্তু কি করে শোধ করবে? টিউশনি করি তো, তাছাড়া পুরনো বই। না। আবার কঠিন হলো নয়ন। বললে, শার্টটা খোলো। আদুল গায়ে কি করে যাব রাস্তা দিয়ে? তা আমি জানি না। খোলো বলছি। কি আশ্চর্য, এমনিতেই জামাটা খুলবে তো। কিরকম ঘামছো বুঝছো না, জামা না খুলে। নয়ন আবার সেই রহস্যের সংকেত আঁকলো চোখে। সম্মোহিতের মতো গায়ের শার্টটা খুলে ফেলল দীপক। নিচে গেঞ্জি নেই, শুধু নরম সতেজ ত্বকে নতুন স্বাস্থ্য মসৃণ হয়ে আছে। সরল শিশুর মতো দীপক বললে, আমি এই প্রথম, আমি কিছুই জানি না। জানতে হয় না, জানা হয়ে যায়। নয়ন আশ্বাস দিল, আমি তো প্রথম নই, আমি তোমাকে শিখিয়ে দেব। আবার ভয় পেল দীপক। কি জানি এর জন্য আবার না কত খেসারত দিতে হয়। তাই ত্রস্ত ব্যস্ত হয়ে বললে, না, আমি যাই। ছাড়া শার্টটা আঁকড়ে রইল নয়ন। বললে, কোথায় যাবে? দিদির বাড়ি। দিদি? হ্যাঁ, দিদির খুব অসুখ, তাকে দেখতেই তো যাচ্ছিলাম। সে এখানে কোথায়? ওই স্টেশনের কাছে তার শ্বশুর বাড়ি করেছে, সেখানে আছে। কদিন ধরে তার অসুখ খুব বাড়াবাড়ি যাচ্ছে। তাড়াতাড়ির জন্যই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। কি হয়েছে? 3-4 করে জ্বর, নামছে না। ডাক্তাররা ধরতে পারছে না কিছু। আমি যাই। দীপক চঞ্চল হলো। আমার শার্টটা দাও। কিন্তু আমার টাকা? নয়ন হাত পাতল। হঠাৎ বাড়িউলি মাসির হাঁক শোনা গেল। হ্যাঁ রে নয়ন, ঘরে লোক এনেছিস? নয়নের সর্বাঙ্গ জ্বলে উঠল। বলে উঠল, না, আমার পুরনো লোক, নিজের থেকে এসেছে। কোথাকার লোক? সেই কদমতলার? বাড়িউলি আবার হাঁক পারল। কেন, কদমতলা ছাড়া আমার লোক থাকতে পারে না? আত্মীয় কুটুম থাকতে পারে না? আত্মীয় কুটুম? হ্যাঁ, আমার ভাই এসেছে, ছোট ভাই। নয়ন নিশ্চিন্ত স্বরে বললে, দিদির ঘরে ছোট ভাই? হ্যাঁ, আসতে দোষ কি? মুখে উঠল নয়ন। অভাবের সংসারে যদি কিছু টাকা পয়সার দরকার হয়, নিতে পারে না দিদির থেকে?
বাড়িওয়ালি চুপ করে গেল। শিয়রে হাত পাখা ছিল, তাই দিয়ে হঠাৎ দীপককে হাওয়া করতে লাগলো নয়ন। বললে, কিরকম ঘেমে গিয়েছিস সত্যি? আমি হাওয়া করলে আপত্তি কি? বেশ খানিক্ষণ জিরিয়ে নে, খেয়ে যাবি এখানে। বেশ, না খাস কটা টাকা নিবি তো? শার্টের নিচে তো গেঞ্জি নেই, একটা গেঞ্জি কিনে নিস কিন্তু। তা নেব, নির্বিঘ্নে বললে দীপক। কিন্তু ভাইটাই বলে নিশাকরকে নিবৃত্ত করা গেল না। কেন যে সে আজ এই অদিনে এলো, আর ঠিক এই সময়? এই নিষ্প্রাণ ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া আর কি? দরজায় দমাদ্দম ঘা মারতে লাগলো নিশাকর। ঘরে কাকে ঢুকিয়েছিস? মাতাল হয়ে এসেছে নিশাকর, তাই তুই তোকারি করছে। ভয়ে এতটুকু হয়ে গেল দীপক, কি করবে, কোথায় যাবে বুঝে উঠতে পারল না। তুই চুপ করে শুয়ে থাক, আমি দেখছি। খাট থেকে নেমে পড়ল নয়ন। দরজা খুলে দিয়েই মুখে উঠল, কেন হল্লা করছো? ও আমার ভাই, কটা টাকা নিতে এসেছে। ভাই? ভাই হয়ে খালি ঘা হয়ে একেবারে খাটে গিয়ে শুয়েছে? কতগুলো নোংরা গালাগাল দিয়ে উঠল নিশাকর, আর সঙ্গে সঙ্গেই নয়নের চুল ধরে টেনে তার গাল গলা বাড়িয়ে প্রকাণ্ড একটা চড় কষাল। ভালো হবে না, ভালো হবে না বলছি, গায়ে হাত তুলছো, ভালো হবে না। মাতাল ছোট লোক বলেই নয়ন নিশাকরকে প্রবল এক ধাক্কা মারল। নিশাকর পড়ে গেল মাটিতে। তবে রে, ওঠবার চেষ্টায় গোঙাতে লাগলো নিশাকর। দেখো, লেগো না বলছি। নয়ন শাসিয়ে উঠল, আমরা দুজনে আছি, ভাই বোনে মিলে আমরা তোমাকে শেষ করে দেব। নিশাকর উঠে কি একটা তুমুল প্রতিশোধ নিতে যাচ্ছে। নয়ন চেঁচিয়ে উঠল, ধর ধর। এ বুঝি দীপককে সম্বোধন করে বলা, তারই কাছে সাহায্য চাওয়া। তারা দুজনে মিলে ধরলে ওকে ঘায়েল করতে কতক্ষণ? তাছাড়া বাড়িওয়ালি মাসিও সজাগ হয়েছে, সজাগ হয়েছে কমলা আর শৈল। কি হলো, কি হলো? ওরাও রব তুলেছে। এগিয়ে আসছে নিশাকর। এ সময়ই তাকে শায়েস্তা করা দরকার, এই সুযোগ। একটা খণ্ডিত সেকেন্ড। খাট থেকে নেমে পড়ল দীপক, হাত বাড়িয়ে শার্টটা কুড়িয়ে নিয়ে খোলা দরজা দিয়ে পালিয়ে গেল। ধর ধর! পেছনে শুনতে পেল নয়নের আওয়াজ। দীপকের মনে হলো এও বুঝি তারই উদ্দেশ্যে বলা। শুনতে পেল ঝটাপটি, আর্তনাদ, হুলুস্থুল। শার্টটা তাড়াতাড়ি পরে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল দীপক। না, রাস্তায় লোক জমেনি। তাড়াতাড়ি পা চালিয়ে নিরাপদ দূরত্বে নিশ্চিহ্ন হয়ে যেতে পারল। কদিন পরে মনে হলো, যাই একবার দেখে আসি। হাত পাখা দিয়ে কেমন একটু হাওয়া করলো, বললে কিনা খেয়ে যেতে। এমনও হয় নাকি? কিন্তু যাই বলো, নয়নের সমস্ত লাঞ্ছনার মূলে সে যদি না যেত তাহলে এসব কিছুই তো হতো না। যেতই তো না, কিন্তু ও হাত ছানিয়ে দিল কেন? কে কার মৃত্যুকে ডাকে? না জানি কি ভীষণ মার খেয়েছে। হয়তো মারও খেত না যদি দীপক হাত লাগাতো। তারই কাছে সাহায্য চেয়েছিল নয়ন, কিন্তু সে কিছুই করতে পারল না। সে যে নিতান্ত অনভিজ্ঞ, কিছুই জানে না, মারামারি করতেও তো জানে না। একটা গেঞ্জি কিনেছে, শার্টের নিচে সেটা পরে নিল। কিছু টাকা নিল সঙ্গে, মনে পড়ল বলেছিল কটা টাকা নিতে এসেছে। আজ না হয় টাকাটা দিয়েই আসবে। বেরিয়ে আবার থামল। দরকার নেই গিয়ে, আবার কোন বিপদে পড়ে ঠিক কি? একবার সেরে এসেছে বলে আর একবার ছাড়া পাবে এমন কথা নেই। না, তবু আর একবার দেখে আসতে ক্ষতি কি? কেমন আছে শুধু এইটুকু খোঁজ নেওয়া। এটাই তো তার অসুস্থ দিদিকে দেখতে যাবার পথ। মনে জোর পেল দীপক, গায়েও জোর পেল। সোজা চলে এলো সেই মাঠ কোঠার দরজায়। এই যে এসেছে, এই যে এসেছে, এসেছে, চেঁচিয়ে উঠল কমলা। ও নয়ন,
তোর ভাই এসেছে। বাড়িওয়ালি মাসি বললে, হ্যাঁ বাপু বসো, পুলিশে তোমাকে খুঁজছে, ঠিকানা পাচ্ছে না, যাই থানায় খবর পাঠাই। দীপক পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দাওয়ার উপর। পাংশু মুখে বললে, কেন, আমি কি করেছি? তুমি কিচ্ছু করনি, বাড়িওয়ালি মাসি বললে। তুমি মার দেখেছো, তোমার সামনে মেরেছে, তুমি পুলিশ কেসে সাক্ষী হবে। তোমাকে নয়নতারার ভাইকে খুঁজছে পুলিশ, হদিশ পাচ্ছে না। আজ যখন তুমি এসে পড়েছ তখন আর তোমাকে ছাড়া নয়। নেশাখোর হারামজাদাকে জেলে পাঠাবো, তবে আমি বাড়ি এলি। মাথায় অনেকখানি ব্যান্ডেজ বাঁধা নয়ন বেরিয়ে এলো। দীপককে দেখে বলে উঠল, এ কোথায়? এ আমার ভাই কে বললে? এ তো সেদিন আসেনি, এ তো সেদিন ছিল না। না না, ওই এসেছে বললে কমলা। তুই দেখেছিস? তুই কখন দেখলি? নয়ন এবার বাড়িওয়ালিকে লক্ষ্য করলো। তুমি দেখেছ? না, আমি দেখিনি, বাড়িওয়ালি কবুল করলো। আমি দেখেছি যখন যায়, বললে কমলা। সে ও কোথায়? আমার ভাই তো খালি গায়ে ছিল, কত সুন্দর দেখতে, কেমন টানা চোখ, গায়ের রং আমার মতো ফর্সা। এ তো একটা উটকো লোক, কোথায় কি খবর পেয়ে চলে এসেছে। তা লোকটাকেই জিজ্ঞেস করো না, বাড়িওয়ালি যুক্তির কথা বললে। ও যদি গায়ে পড়ে হ্যাঁ বলে তাহলেই ও আমার ভাই হয়ে যাবে। নয়ন চোখে মুখে অন্ধকার দেখার ভাব করলে। কে জানে ওই মাতালটারই কোনো সাকরেত কিনা। অন্যদিকে তাকিয়ে গোপনে হাতের মৃদু মৃদু ইশারা করলো নয়ন। ইশারা করলো চলে যেতে, বেরিয়ে যেতে। কার জন্য এই হাতছানি বুঝতে দেরি হলো না দীপকের। সম্মোহিতের মতো সে দরজার দিকে পা বাড়ালো। ভাই না কচু, কোথাও দেখেছে হাসপাতালে না থানায়, আর অমনি পিছু নিয়েছে। আবার এমুখ হবে তো ঝাঁটা পেটা করবো বলে রাখছি। আমার ভাই এরকম চোয়াড়ে নাকি? আমার ভাই কলেজে পড়ে, এমন হাড় গিলে নয়। সদরটা নিজে বন্ধ করতে গেল নয়ন। বন্ধ হবার মুখে দুটো পাল্লার ফাঁক যখন খুব সরু হয়ে এসেছে, তখন ক্ষীণ কণ্ঠে বললে, যাও, পালাও, এদিকে আর কোনোদিনও এসো না। শুনলেন অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছোট গল্প নয়ন। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।